একটা বিরতির পর জুনিয়র ক্লাসরুমের দ্বিতীয় ভাগে ফেরত এলাম। আজ ক্লাস 6 এর বিষয় হিসেবে রয়েছে পরিবেশ ও ভূগোল, যেখানে পৃথিবীর আবর্তন নিয়ে আমাদের পড়াবেন ম্যাডাম কাকলি দাস রয়েছেন সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলে। ম্যাডাম, আপনি যদি আমাদের এই বিষয়টা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আমরা তোমাদের মানে 6 এ পৃথিবীর আবর্তন একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার আজকে আমরা দেখি একটু আলোচনা করা যায়। তো আবর্তন আমরা জানি যে মহাবিশ্বে বা আমাদের মহাজাগতিক সমস্ত বস্তুকণা প্রত্যেকে মানে কেউ স্থির নয়, প্রত্যেকে আবর্তন করছে এবং পরিক্রমণ করছে। তো সেক্ষেত্রে পৃথিবীও মহাজাগতিক বস্তুকণারই অংশ এবং পৃথিবীও আবর্তন করছে ও পরিক্রমণ করছে। তা আমরা দেখব যে কিভাবে পৃথিবী আবর্তন করছে এবং পরিক্রমণ করছে, বিশেষত আবর্তন করছে, যেহেতু আজকের টপিক আবর্তন গতি, এবং আবর্তনের ফলে কি কি পরিবর্তন পৃথিবীর উপরিভাগে হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা জেনে নেব যে আমরা জানি পৃথিবীর দুটো গতি, একটা হচ্ছে পৃথিবী নিজেকে ঘোরাচ্ছে, এই যে নিজেকে ঘোরাচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আর নিজেকে ঘোরাতে ঘোরাতে যদি আমি ধরে নিলাম এটা সূর্য, এখানে তো মোমবাতি অ্যালাউ নেই, তো এই যে নিজেকে ঘোরাতে ঘোরাতে পৃথিবী আবার আগের অবস্থানে ফিরে আসছে, সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, যেটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। এই দুটো মেনলি পৃথিবীর গতি। তো তার মধ্যে আবর্তন গতি কি, ডেফিনেশনটা সেটা আমরা একটু আলোচনা করব। আবর্তন গতি বলতে কি বোঝায়? পৃথিবী নিজ অক্ষের ওপর, নিজ অক্ষের চারিদিকে কক্ষতলের সাপেক্ষে ৬৬৫ ডিগ্রি কৌণিক ব্যবধানে নিজেকে অনবরত ঘোরাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। এই পৃথিবীর অনবরত ঘোরানো তাকে আমরা বলছি আবর্তন গতি। একটু দেখে নেওয়া যাক। আমরা গ্লোবে দেখলাম এই যে পৃথিবী আবর্তন করছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঘোরাচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আমরা যদি একটু চিত্রে দেখি, এই পৃথিবী, আচ্ছা এখানে দুটো নতুন শব্দ পেলাম, তোমরা ক্লাস 6 এর বাচ্চারা দুটো নতুন শব্দ পেলে, একটা হচ্ছে পৃথিবীর অক্ষ কি, একটা হচ্ছে কক্ষতল কি। তো ফার্স্টে বলি অক্ষ কি। অক্ষ হচ্ছে না এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যোগ করলে, একটা কাল্পনিক রেখার সাহায্যে যোগ করলে যা পাই তাই হচ্ছে পৃথিবীর অক্ষ। এই অক্ষের ওপর বেশ করে পৃথিবী নিজেকে ঘোরাচ্ছে। আর কক্ষতল কি? পৃথিবী, আমরা যদি এই ধরে নিলাম আমাদের পৃথিবীর 4টে অবস্থান, আর এই যে পথ ধরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। এই পৃথিবীর কক্ষপথটি, যেটা 96 কোটি কিলোমিটার যার দূরত্ব, এই কক্ষপথটি যে তলে অবস্থিত সেটাকে আমরা বলছি কক্ষতল। তাহলে আমরা অক্ষ কাকে বলে দেখলাম, এই যে রেখা যার উপর বেশ করে পৃথিবী ঘুরছে সেটা হচ্ছে অক্ষ। আর কক্ষতল কাকে বলে না, কক্ষতল হচ্ছে যে কক্ষটি যে তলে অবস্থিত। তাহলে দেখো এই যে পৃথিবীর মেরু রেখা, এই যে কক্ষতলের সঙ্গে এই যে কৌণিক ব্যবধান, এটা হচ্ছে ৬৬৫ ডিগ্রি। যদি পৃথিবী ৯০ ডিগ্রি কোণে থাকতো তাহলে কিন্তু পৃথিবী এইরকম হতো। তোমাদের বাড়িতে গ্লোব আছে, দেখবে সমস্ত গ্লোব কিন্তু এরকম বাঁকানো, কোনোটা এরকম স্ট্রেট থাকে না। এরকম স্ট্রেট থাকলে ৯০ ডিগ্রি হতো। এই যে ৯০ ডিগ্রি কোণ, ৯০ ডিগ্রি কোণ করে পৃথিবী থাকে না, পৃথিবী থাকে ৬৬৫ ডিগ্রি কোণ করে। এই যে সেই জন্য আমাদের গ্লোবগুলো এইরকম হয়, এই ৬৬৫ ডিগ্রি কৌণিক ব্যবধানে হেলে পৃথিবী কি করছে না, নিজেকে অনবরত আবর্তন করাচ্ছে। এই হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। তো এবার আবর্তন গতি পৃথিবীর কত সময় লাগছে না, ধরো আমি ধরে নিচ্ছি এটা সূর্য। এবার তুমি এখানে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, একটা দ্রাঘিমা রেখায় তুমি দাঁড়িয়ে আছো, তুমি এখানে পৃথিবীর সঙ্গে তুমিও আবর্তন করছো। আবর্তন করতে করতে তুমি চলে গেলে পিছনের দিকে, আবার তুমি সূর্যের সামনে এসে গেলে। এই যে পুরো সময়টাই লাগবে কত না, 24 ঘন্টা। 24 ঘন্টা, এটা সূর্যের সাপেক্ষে 24 ঘন্টা, এবং এই 24 ঘন্টায় কি হয় না, একদিন হয়। এই 24 ঘন্টায় হয় একদিন, এই জন্য একে বলে সৌরদিন। এখানে আরেকটা ছোট্ট বলে রাখি, নক্ষত্র দিন আছে। আমরা যদি অন্য কোনো নক্ষত্রের হিসেবে, অন্য কোনো নক্ষত্রের সাপেক্ষে পৃথিবীর আবর্তন দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা লাগে না, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সম্ভবত লাগে, যেটাকে আমরা নক্ষত্র দিন বলছি। কেন আমাদের সৌরদিন বড় নক্ষত্র দিনের থেকে, কেন বড় সেটা তোমরা ক্লাস 9-এ পড়বে। আচ্ছা, তো তাহলে আমরা সৌরদিন কি না, একদিন হলো, 24 ঘন্টা হলো আমাদের সূর্যকে সামনে রেখে পৃথিবীর আবর্তনের। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে পৃথিবী যে ঘুরছে, পৃথিবীর গতিবেগ কি সব জায়গায় সমান? এই যে পৃথিবীর গতিবেগ সব জায়গায় সমান কিনা সেটা আমরা দেখব।
দেখো পৃথিবীর গতিবেগ কিন্তু সর্বত্র সমান নয়। কেন সমান নয়? তার কারণ হচ্ছে এই যে পৃথিবী যে ঘুরছে, ঘুরতে ঘুরতে কি না, আমরা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল যদি দেখি আর মেরু অঞ্চল যদি দেখি অক্ষরেখা বরাবর, এই যে অক্ষরেখা এটা হচ্ছে নিরক্ষরেখা, পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি নিরক্ষরেখায় 40,096 কিলোমিটার নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি। এরপর তাহলে এইখানে পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি, আবার যদি আমরা মেরুর দিকে যেতে থাকি পরিধি ক্রমশ কি হয় না কমতে থাকে। মেরুর দিকে গেলে পৃথিবীর পরিধি ক্রমশ কমতে থাকে। তাহলে তুমি যদি যে অংশটার একই সময়ে আবর্তন করতে হবে পৃথিবীকে, একই সময়ে এই অংশটাও আবর্তন করতে হবে, এই অল্প অংশটাও আবর্তন করতে হবে, তাহলে অটোমেটিক এখানকার গতিবেগ বেশি হওয়া প্রয়োজন। এই দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে গেলে গতিবেগ বেশি হওয়া মানে প্রয়োজন। এই জন্য যেখানে পরিধি বেশি সেখানে পৃথিবীর গতিবেগ বেশি। এইখানে পরিধি কত? এখানে পরিধি হচ্ছে 40,090 কিলোমিটার। তাহলে এখানে পৃথিবীর গতিবেগ হচ্ছে এই অংশটা 24 ঘন্টায় পৃথিবী আবর্তন করছে, অটোমেটিক এখানে পৃথিবীর গতিবেগ ঘন্টায় 1650 কিলোমিটার, কোনো কোনো বইয়ে 1675 কিলোমিটারও পাবে। ঠিক আছে, তাহলে এরপর যদি আমরা মেরুর দিকে যাই, ক্রমশ উত্তর মেরুর দিকে দক্ষিণ মেরুর দিকে পৃথিবীর পরিধি ক্রমশ কমতে থাকে এবং গতিবেগও কমতে থাকে। কিভাবে কমে? আমরা যদি কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখায় যাই, সেখানে ওই 36,700 এরকম সামথিং কিলোমিটার পৃথিবীর পরিধি, এবং সেখানে আমরা দেখব পৃথিবীর গতিবেগও কম, প্রায় ওই 1550 কিলোমিটার। আমাদের কলকাতার অক্ষরেখা কত? কলকাতার অক্ষরেখা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট উত্তর। সেখানে পৃথিবীর আবর্তন বেগ পার ঘন্টা, এটা প্রত্যেকটা ঘন্টা কিন্তু, হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার, পার ঘন্টায় 1540 কিলোমিটার কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ। আবার যদি আমরা সুমেরু বৃত্তের কাছে যাই, কুমেরু বৃত্তের কাছে যাই, যেখানে পৃথিবীর পরিধি আরো অনেক কমতে থাকে, প্রায় 15,000-16,000 কিলোমিটার, সেই অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগও অনেক কম, ঘন্টায় প্রায় ওই 666 কিলোমিটার বা 700 কিলোমিটার এইরকম। তাহলে আমরা প্লেস টু প্লেস দেখছি পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে কি না, প্লেসটা যত যত মেরুর দিকে যাচ্ছে আবর্তন বেগ কমতে থাকে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দিন রাত্রি। তো আবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে দিন রাত্রি হচ্ছে, এই সূর্য আর এই পৃথিবী, দেখো যে দিকটা সূর্যের দিকে আছে সেদিকটা আলোকিত, পৃথিবীর এই অর্ধাংশ আলোকিত, এই অর্ধাংশ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। তার মানে আমি যদি এটা সূর্য ধরি, তুমি এই দিকটা, এই অর্ধেকটা, এটা গোলক তো পৃথিবী, তাহলে এই অর্ধেকটা সূর্যের দিকে আছে, তার মানে তুমি আলোকিত অংশের দিকে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো। এই যে আমার ভারতবর্ষ, এই যে ভারতবর্ষ, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তার মানে আমি সূর্যের দিকে আছি, তার মানে আমার এখানে কি না, এখানে দিন। ঠিক আছে, এরপর আমি চলে গেলাম অপোজিটে, মানে সূর্যের বিপরীতে, তার মানে সেখানে কি হলো না রাত। আর তাহলে আমাদের হলো দিন রাত। এবার যদি আমি বলি যে এই যে ভারতবর্ষ আমি সূর্যের দিকে আছি, আমি এখান থেকে চলে গেলাম এইভাবে। আচ্ছা, আরেকটা এখানে টার্ম বলি, ছায়াবৃত্ত। আচ্ছা, এই তো সূর্য, তাহলে এই যে দেখতে পাচ্ছ আলোকিত এবং মানে এই অংশটা আলোকিত, অপোজিটটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন অংশ, এই দুটো অংশের মাঝ বরাবর একটা সীমারেখা থাকে, এই যে সীমারেখা, এটা আলোকিত অংশ, এটা অন্ধকারাচ্ছন্ন এই অংশ, এই সীমারেখাকে বলা হয় ছায়াবৃত্ত। তাহলে পৃথিবীর আলোকিত অংশে আমি আছি, এই যে আমার ভারতবর্ষ, আমি আছি, আমি আলোকিত অংশ থেকে গেলাম, গিয়ে আস্তে আস্তে এখানে পৌঁছলাম ছায়াবৃত্তের কাছে, আলোকিত অংশ অতিক্রম করলাম, করার পরে সন্ধে হলো। ঠিক সন্ধ্যের সময় তার পর একটা মৃদু আলোক প্রভা দেখা যায় আকাশে, যেটাকে আমরা বলি গোধূলি। বিকেলের দিকে দেখবে একটা গোধূলি আলো, আমরা বলি গোধূলি। তাহলে আমরা দিন পড়লাম, রাত পড়লাম, গোধূলি পড়লাম, সন্ধে পড়লাম, আবার আমি চলে গেলাম পিছনে, একেবারে সূর্য যেদিকে আছে তার অপোজিটে এই অংশে হবে কি মধ্যরাত্রি, রাত্রি 12টা। আমি ঠিক এই অংশটা ক্রস করে চলে এলাম অপোজিটে এই দিকে, মানে আমি ছায়াবৃত্তের আলোকিত অংশে ঢুকবো, অর্থাৎ আমার সকাল হবে। ঠিক সকালের আগে আগে একটা হালকা আলো দেখা যায়, যেটাকে আমরা বলি উষা। তাহলে আমরা কতগুলো পড়লাম, উষা, গোধূলি, দিন, রাত্রি। আর ঠিক যে দ্রাঘিমা রেখায় তুমি আছো সেটা যখন সূর্যের সোজাসুজি থাকে তখন সেখানে হয় মধ্যাহ্ন। ঠিক আছে, আবার অপোজিটে যেখানে চলে যাচ্ছি, যেখানে সূর্যের একেবারে বিপরীতে থাকে, সেখানে হয় মধ্যরাত্রি। মধ্যাহ্ন মানে দুপুর 12টা, আর মধ্যরাত্রি মানে হচ্ছে মানে 12টা নুন, আর মধ্যরাত্রি মানে হচ্ছে রাত্রি 12টা।
একেবারে আমরা সূর্যের অপোজিটে। এরপর এইখানে দুটো শব্দ আছে তোমাদের বইয়ে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে পিএম। তো এম আর পিএম বলতে কি বোঝায়? অ্যান্টি মেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান। তো এক্ষেত্রে অ্যান্টি মেরিডিয়ান কি? অ্যান্টি মেরিডিয়ান হচ্ছে এই যে মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে দুপুর 12টার, অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে হচ্ছে আগে, ঠিক আছে? আর পোস্ট মেরিডিয়ান মানে পরে, মানে মেরিডিয়ানের পরে, মানে আমি যে দ্রাঘিমা রেখাটা আছি, যেমন কলকাতা যে দ্রাঘিমা রেখায় আছে, এখন দুপুর 12টা যদি কলকাতাতে বাজে, এই দুপুর 12টার আগে আর দুপুর 12টার পরে, মানে দুপুর 12টার আগে মানে কি সেই রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়, এটাকে আমরা বলছি এএম। আবার ঠিক দুপুর 12টা আমি সূর্যের সামনে এলাম, আমার কলকাতা সূর্যের সামনে এলো, তারপর রাত্রি 12টা, মানে আমার এলাহাবাদ সূর্যের সামনে এলো, তারপর রাত্রি 12টা পর্যন্ত সময়কে আমরা কি বলছি? না পিএম, পোস্ট মেরিডিয়ান। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাব একটুখানি যে আমাদের এই যে আমাদের যে পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, ঘুরতে ঘুরতে কোন অংশগুলো সবার আগে সূর্যের কাছে আসে? ধরো আমাদের ভারতবর্ষের কথাই আমি দেখি, আমাদের ভারতবর্ষের ম্যাপটা। তো ভারতবর্ষে যদি আমরা দেখি, ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে ভারতবর্ষের একেবারে পূর্ব দিকে আছে কি? অরুণাচল প্রদেশ, পশ্চিম দিকে আছে গুজরাট। তাহলে আমার সূর্য যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাহলে পূর্ব দিকের দেশগুলোতে আগে সূর্যোদয় হবে। তার মানে আগে কোন রাজ্যে সূর্যোদয় হবে? আগে অবশ্যই অরুণাচল প্রদেশে সূর্যোদয় হবে, তারপরে আমাদের এলাহাবাদ যাবে, তারপরে আস্তে আস্তে ভারতবর্ষের পশ্চিম দিকটা সূর্যের সামনে আসবে, মানে গুজরাটে সবার শেষে সূর্যোদয় হবে। এই জন্য তোমরা যখন আমাদের ওই নিউ ইয়ার সেলিব্রেট করো, আমরা যখন ভারতবর্ষে নিউ ইয়ার সেলিব্রেট করি, তার অনেক আগে যেগুলো পূর্ব দিকের দেশ, অস্ট্রেলিয়া বলো, জাপান বলো, ওরা নিউ ইয়ার সেলিব্রেট করে। আবার যেগুলো পশ্চিম দিকের দেশ, যেমন আমেরিকা, এরা কিন্তু আমাদের থেকে অনেক পরে নিউ ইয়ার সেলিব্রেট করে। সেই জন্য পূর্ব দিকের দেশগুলোতে সবসময়ই সূর্যোদয় এবং সূর্যাস্ত আগে হয়, এবং পশ্চিম দিকের দেশগুলোতে সবসময় সূর্যোদয় এবং সূর্যাস্ত পরে হয়। ম্যাডাম, প্রথম প্রশ্নটা নিয়ে নিই এবার। ঠিক আছে। প্রথম প্রশ্ন পাঠিয়েছে জলপাইগুড়ি জেলা স্কুল থেকে সমর্পণ সরকার। সমর্পণের প্রশ্ন, পৃথিবীর আবর্তন বলতে কি বোঝো? আচ্ছা, এই প্রশ্নটা শুরুতেই আমরা আলোচনা করেছি, পৃথিবীর আবর্তন বলতে কি বোঝো, তাও একটুখানি ছোট্ট করে বলে দিই। পৃথিবীর নিজ অক্ষের ওপর নিজেকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত পাক খাওয়াচ্ছে 24 ঘন্টায় একবার, সেই অনবরত পাক খাওয়ানোকে বলা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। নিজ অক্ষের ওপর বেশ করে নিজেকে ঘোরানো, এই যে পৃথিবী ঘুরছে, তার মানে এটা হচ্ছে পৃথিবীর আবর্তন। ওকে, দ্বিতীয় প্রশ্ন নিয়ে নিই ম্যাডাম। কোরিওলিস বল কি? রূপম মুখার্জি প্রশ্ন করেছে রামপুরহাট জেল বিদ্যাভবন থেকে। প্রশ্নের উত্তর অর্পিতাদির কাছ থেকে নেব, নদিয়া থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আরেকবার দেখে নিই রূপমের প্রশ্ন। রামপুরহাট জেল বিদ্যাভবন থেকে বীরভূমের, কোরিওলিস বল কি? এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য সরাসরি চলে যাব অর্পিতা গুপ্তের কাছে, নদিয়াতে বিধানচন্দ্র মেমোরিয়াল গার্লস স্কুলে। কোরিওলিস বল কি? একটু সংজ্ঞাটা বলে দিই। কোরিওলিস বল হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত এমন একটা শক্তি, যার প্রভাবে ভূপৃষ্ঠের ওপর অবস্থিত যে কোনো গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটে। এখন এই সংজ্ঞাটাকে এবার একটু আমরা ভেঙে ভেঙে বুঝি। পৃথিবী তার জন্মের মুহূর্ত থেকে সূর্যকে সামনে রেখে পশ্চিম থেকে পূর্বে নিজের অক্ষের চারদিকে ক্রমাগত ঘুরে চলেছে। আমরা এই গতিটাকে কি বলি? এই গতিটাকেই আমরা আবর্তন গতি বলি। কেমন? আচ্ছা, এই আবর্তন গতির ফলে পৃথিবী পৃষ্ঠের ওপর একটা কেন্দ্র বহির্মুখী শক্তির উদ্ভব ঘটে। এই শক্তিটাই কিন্তু কোরিওলিস শক্তি। এর নামকরণ এরকম কেন করা হয়েছে? কোরিওলিস শক্তি কেন নাম হয়েছে? তার কারণ হচ্ছে 1835 সালে একজন ফরাসি গণিতবিদ, তার নাম হচ্ছে গ্যাসপার গুস্তাভ দ্য কোরিওলিস, তিনি প্রথম এই শক্তিটার আবিষ্কার করেন। সেই জন্য তাঁর নাম অনুসারেই এই শক্তিটার কোরিওলিস শক্তির নাম হয়েছে। এখন ভূপৃষ্ঠের ওপর এর কিছু প্রভাব আছে বা কিছু বৈশিষ্ট্য আছে, একটু ছোট্ট করে সেটাও তোমাদের বলে দিই। সেটা হচ্ছে কি, যে পৃথিবী পৃষ্ঠের ওপর যে কোনো প্রবাহমান বস্তু বা গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটে এই শক্তির ফলে। কেমনভাবে দিক বিক্ষেপ ঘটে? না, যে কোনো গতিশীল বস্তু সে সোজা পথে, উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে যখন প্রবাহিত হয়, তখন সে সোজা পথে প্রবাহিত হতে পারে না। উত্তর গোলার্ধে সামান্য ডান দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধে সামান্য বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। কেমন? যে কারণে ভূপৃষ্ঠের ওপর বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত তারা কিন্তু উত্তর গোলার্ধে সোজা পথে প্রবাহিত হতে পারে না, একটু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে একটু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। কেমন?
আরেকটা জিনিস মনে রাখবে, এই কোরিওলিস শক্তি কিন্তু কেবলমাত্র প্রবাহমান বস্তুর ওপরই কাজ করে। আর প্রবাহমান বস্তুর ওপর কিভাবে কাজ করে? কেবল তাদের গতিবিক্ষেপ ঘটায়, গতি বেগের কিন্তু কোনো তারতম্য ঘটায় না। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এক ছাত্রী রয়েছে, মৌপর্ণা কুণ্ডু। মৌপর্ণা, বলো তোমার কি প্রশ্ন। মৌপর্ণা সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আরেকজন কোনো ছাত্র বা ছাত্রী বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছে টেলিফোন লাইনে? হ্যালো, না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আচ্ছা, তৃতীয় প্রশ্নের দিকে নজর দিই ম্যাডাম। আরেকটি প্রশ্ন এসছে, স্থানীয় সময় ও প্রমাণ সময় কিভাবে নির্ধারণ করা হয়? এই প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছে দীপস্মিতা পাল, চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় থেকে। শিল্পা চক্রবর্তী, আজকে আমার প্রশ্ন হলো সৌর দিন আর সৌর বছর কি? সৌরদিন সৌর বছরের প্রশ্ন ছিল না ম্যাডাম, কোনো কারণে এটা ভুল প্লে হলো। আমাদের প্রশ্ন ছিল স্থানীয় সময় ও প্রমাণ সময় কিভাবে নির্ধারণ করা হয়। দীপস্মিতার প্রশ্ন, স্থানীয় সময় এবং প্রমাণ সময় কিভাবে নির্ধারিত হয়। আচ্ছা, আমরা ওই যে আগেই বললাম একটা মোমবাতি হলে তোমাদের সুবিধে হতো দেখাতে। আমি যদি এটাকে মোমবাতি ধরে নিই, কিন্তু এত আলো তো এটা ঠিকঠাক মানে। ওকে ম্যাডাম, এক মিনিট, আমি আরেকবার একটু প্রশ্নটা শুনিনি। সম্ভবত দীপস্মিতার প্রশ্নটাই প্লে হয়নি, অন্য কোনো প্রশ্ন প্লে হয়েছিল। আরেকবার শুনে নিই কার প্রশ্ন ছিল, কি প্লে হলো। হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্ন। নমস্কার, আমি ঘাটার বসন্ত কুমারী গার্লস হাই স্কুলের ছাত্রী। আমার নাম শিল্পা চক্রবর্তী। আজকে আমার প্রশ্ন হলো সৌর দিন আর সৌর বছর কি? সৌর বছর হোয়াটসঅ্যাপে পাঠানোর প্রশ্ন। ম্যাডাম যদি একটু উত্তর দেন। হ্যাঁ, সৌর দিন আর সৌর বৎসর কি আমরা সেটা জেনে নেব। আচ্ছা, এই যে এখানে দেখলাম আমরা পৃথিবী আবর্তন করছে নিজ অক্ষের চারিদিকে 24 ঘন্টায় সূর্যের সাপেক্ষে। ঠিক আছে, সূর্যের সাপেক্ষে পৃথিবী 24 ঘন্টায় 24 ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করছে সূর্যের সাপেক্ষে। এই জন্য এটাকে বলা হয় সৌর দিন। সেই 24 ঘন্টায় একদিন ধরা হয়, তাই এটা সৌর দিন। সৌর দিনের সাথে সৌর বৎসর কি? এই যে দেখো পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। আমরা শুরুতেই বলেছি কক্ষপথে পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে একবার পরিক্রমণ করে আসছে সূর্যের চারিদিকে। তো একবার পরিক্রমণ করে আসছে সূর্যের চারিদিকে পৃথিবীর এই অবস্থান থেকে এখানে আসতে সময় লাগছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যেটাকে আমরা 1 বছর ধরছি। সূর্যের সাপেক্ষে আমাদের এই 1 বছর হচ্ছে বলে এটাকে আমরা বলছি সৌর বৎসর। ম্যাডাম, তৃতীয় প্রশ্ন নিয়ে যে প্রশ্নের কথা বলছিলাম দীপস্মিতার, স্থানীয় সময় ও প্রমাণ সময় কিভাবে নির্ধারণ করা হয়? স্থানীয় সময় চাকদা বসন্ত কুমারী বিদ্যালয়ের থেকে ওখানকার ছাত্রী দীপস্মিতা পাল। স্থানীয় সময় এবং প্রমাণ সময় আমি একটুখানি স্থানীয় সময়টা বলি। ধরো তুমি আছো কলকাতায়, কলকাতার দ্রাঘিমা 22 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো তোমার এই দ্রাঘিমা রেখাটায় যখন সূর্য মাথার উপর থাকে মানে দুপুর 12টা, সেটা তোমার স্থানীয় সময়, লোকাল টাইম। মানে পৃথিবীর যে দ্রাঘিমা রেখাটা যখন সূর্যের সামনে আসে সেখানে দুপুর 12টা মাথার উপর সূর্য অবস্থান করে, সেটাকে আমরা বলছি স্থানীয় সময়। কিন্তু এবার ধরো আমরা ভারতবর্ষের কথা যদি ধরি, ভারতবর্ষের ম্যাপটা একটু ইন্ডিয়া, তো ভারতবর্ষের কথা আমরা যদি ধরি, ভারতবর্ষের পূর্ব দিকে আছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের এখানে যখন সূর্য মাথার উপর আছে আমরা বলবো আমাদের সময় দুপুর 12টা। মহারাষ্ট্রে যারা আছে তাদের ওখানে সূর্য যখন মাথার উপর তারা বলবে আমাদের সময় দুপুর 12টা। তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে এটা ক্যাওস হবে। এরকম পৃথিবীর প্রত্যেকটা দেশে, এই জন্য আমরা ডিসাইড করে নিয়েছি যে প্রত্যেকটা দেশের মাঝ বরাবর যে দ্রাঘিমা রেখাটা গেছে সেই দ্রাঘিমা রেখায় যখন সূর্য মাথার উপর আসবে তখন সেই সমগ্র দেশের সময় দুপুর 12টা, এবং প্রত্যেকটা রাজ্য সেই সময় মান্য করবে। দেশের ট্রেন চলাচল, বিমান চলাচল সেই সময় অনুযায়ী হবে। সেই দ্রাঘিমা রেখাটা, দেশের মাঝখানে দ্রাঘিমা রেখাটাকে বলা হচ্ছে প্রমাণ দ্রাঘিমা। আর সেই প্রমাণ দ্রাঘিমা রেখায় যখন দুপুর 12টা তখন সমগ্র দেশের দুপুর 12টা। সেই অনুযায়ী যে সময় প্রমাণ দ্রাঘিমার যে সময় সেটাকে বলা হচ্ছে প্রমাণ সময়। আমরা যদি ভারতবর্ষের একটু দেখি, ভারতবর্ষের মানচিত্র, আমরা ভারতবর্ষের পূর্ব দিকে গুজরাট, যেটা 60 বোধহয় 8 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে আমাদের একেবারে পশ্চিম দিকে যদি চলে যায় অরুণাচল প্রদেশ, সেটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। ওকে, তো এই দুটো ভারতবর্ষের পশ্চিম দিকে সীমারেখা, পূর্ব দিকে সীমারেখা। তাহলে এই দুটোর যদি আমি ভারতবর্ষের মাঝখানের দ্রাঘিমা রেখা নির্ণয় করতে চাই, কি করবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দিলে ভারতবর্ষের মাঝখানে দ্রাঘিমা রেখার মান আসবে। এটা ওই 82 ডিগ্রি 46 মিনিট আসে পূর্ব। তো সেটাকে আমরা একটা রাউন্ড ফিগার ধরে নিই, যেটা হচ্ছে 86 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এটাকে ধরে নিই 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, মানে যেটা এলাহাবাদের উপর দিয়ে কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের প্রমাণ
দ্রাঘিমা রেখা, তাহলে এই প্রমাণ দ্রাঘিমা রেখায় যখন সূর্য মাথার উপর কিরণ দেয় তখন এখানে দুপুর 12টা, তখন আমাদের সমগ্র ভারতবর্ষের সময় হচ্ছে দুপুর 12টা। তো এটা হচ্ছে প্রমাণ সময়। আর আর যে সমস্ত দেশগুলো অনেক চওড়া হয়, ধরো যেখানে অনেক 10 ঘন্টা 12 ঘন্টা সময়ের ডিফারেন্স হয়ে যায়, যেমন রাশিয়া, আমেরিকা, পূর্ব দিকের সাথে পশ্চিম দিকে অনেক সময়ের ডিফারেন্স হয়ে যায়, তখন সেখানে কি করা হয় না, তখন সেখানে আমরা যেটা করি কয়েকটা প্রমাণ দ্রাঘিমা রেখা, রাশিয়ার ক্ষেত্রে 11টা প্রমাণ দ্রাঘিমা রেখা, আমেরিকার ক্ষেত্রে 6টি প্রমাণ দ্রাঘিমা রেখা, তার মধ্যে 4টি ওদের মূল ভূখণ্ডের মধ্যে ধরি, এবং এক একটা নির্দিষ্ট এলাকা ঠিক করা থাকে যে এলাকাটি ওই দ্রাঘিমা, ওই প্রমাণ দ্রাঘিমার সময় অনুযায়ী কাজকর্ম পরিচালনা করা হয়। এই হচ্ছে স্থানীয় সময়, প্রমাণ সময় এবং ওদের মধ্যে পার্থক্য। এবার এই চ্যাপ্টারের অ্যাসাইনমেন্টে চলে আসি ম্যাডাম। অ্যাসাইনমেন্টের প্রশ্ন এক এক করে বলে যাই। প্রথম প্রশ্ন 1 নম্বরের জন্য, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে রয়েছে? 2 নম্বর প্রশ্ন, ভারতে প্রমাণ সময় কোন দ্রাঘিমা রেখা অনুযায়ী ঠিক করা হয়? প্রশ্নের মান 1। প্রশ্ন 3, উষা ও গোধূলি বলতে কি বোঝায়? প্রশ্নের মান 2। অ্যাসাইনমেন্ট 4, ছায়াবৃত্ত কাকে বলা হয়? প্রশ্নের মান 2। অ্যাসাইনমেন্ট 5, সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বোঝায়? প্রশ্নের মান 2। অ্যাসাইনমেন্ট 6, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। প্রশ্নের মান 3। এবং অ্যাসাইনমেন্ট 7, আন্তর্জাতিক তারিখ রেখাকে পৃথিবীর কোন কোন অংশে বাঁকিয়ে কল্পনা করা হয়েছে এবং কেন? প্রশ্নের মান 3। আমাদের ক্লাস 5 এবং ক্লাস 6 এর আজকের বিষয় শেষ হলো। ধন্যবাদ কাকুলিদি এবং